ছোট ছোট করে বসিয়ে বানাইতাম, এই যে জাল বানাইতাম এরকম 3 কোণায় করে ওই মাছ ধরতাম বসে বসে। এবং প্রতিদিন সন্ধ্যার সময় আসতাম যখন, তখন মায়ের হাতে মার খেতাম। প্রতিদিনের কাজ এটা আমার, প্রতিদিনের যাইতাম এইভাবে এবং আসার পরে মা মারতো, এই হইতেছে কাজ আমার। প্রস্তুত ছিলাম মানে কি, আমি তো অ্যাপ্লাই করতে হয়েছে এটার জন্য। তো অ্যাপ্লাই যেহেতু করছি, তো আমার এরকম একটা ইয়ে ছিল যে এইবার না হোক পরের বার, পরের বার না হোক পরের বার, এরকম একটা ইয়ে ছিল। কিন্তু এইবারই যে হবে এইটা আসলে আমি আর অতটা ইয়ে ছিল না। আমার ধারণা ছিল হয়তো এবার অন্য কেউ পাবে, হয়তো আমি এরপরে কিংবা আরও পরে পাবো। আর আমি যখন এই খবরটা শুনি, তখন আমি আমার এক খালার বাসায় যাচ্ছিলাম আমার পাড়াতেই। তো রাস্তাতেই ফোনটা আসে। তো মন্ত্রিপরিষদ থেকে এক সচিব আপা আমাকে ফোন করে জানালেন যে আপনাকে 2024-এর জন্য স্বাধীনতা পদকের সিলেক্ট করা হয়েছে। তা আমি অবশ্যই একটু হয়ে গেলাম যে কী ব্যাপার, আমি কি না, আমি আবার কনফার্ম হলাম ওনার কাছে। হওয়ার পরে তো যখন দেখলাম যে না সত্যি সত্যি ব্যাপারটা, তখন আমার তো আসলে মানে এত অভিভূত হয়ে গেলাম, আমার চোখে পানি এসে যায় আর কি। পানি চলে আসে এটার জন্য। আচ্ছা, আমার নাম তো ফিরোজা খাতুন। আমি 10 বার বাংলাদেশের দ্রুততম মহিলা খেতাব অর্জন করি। এছাড়াও আমার ইন্টারন্যাশনাল পদক আছে। আর বর্তমানে আমি বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থাতে, ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থায় একজন সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছি। এছাড়াও ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমির সাথে জড়িত আর কি। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমি 87 সাল থেকে 96 পর্যন্ত আমি ন্যাশনাল করি। এটাতে 12টা মিটে আমি 10টা মিটেই 100 মিটার স্প্রিন্টে ফার্স্ট হই। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর এছাড়াও আমার 200 মিটার আমি করতাম, 200 হার্ডেলস, এবং সবগুলোতে আমার গোল্ড মেডেল আছে আর কি, 5-6টা করে আর কি। না ওই মানে এই মুহূর্তেই পাবো এরকম আসলে কোনো ছিল না, যেটা সত্যি আমি হয়তো ছিলাম যে আজকে না হোক কালকে না হোক হয়তো পাবো, এরকম ছিল। কিন্তু এইবারই যে এইভাবে অপ্রত্যাশিতভাবে ফোনটা আসে আমার কাছে আর কি। আর তার চেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে আমি দ্বিতীয় মহিলা যে কিনা এই পদকটা পাইলাম। হ্যাঁ, এই খেলার উপরে প্রথম জনের নাম ছিল, উনি আমাদের খুব শ্রদ্ধেয় সুলতানা আপা, মানে আমাদের শেখ কামাল যে আছেন ওনার ওয়াইফ আর কি। হ্যাঁ, তো ওনার, হ্যাঁ আমি দ্বিতীয়। তা আমি দ্বিতীয়, সেটার থেকেও যে আমার যে প্রথমজন তিনি তো আসলে অনেক বড় মাপের একজন এটা আরও বেশি ভালো লাগা যে ওনার পরেই আমার স্থানটা আছে। এই স্বাধীনতা পুরস্কারের যেটা আছে এইবারই আমরা 3 জন পাইলাম, একজন ডাক্তার আর একজন হচ্ছে সমাজসেবক, এই 3 জন। হ্যাঁ, আর একজন আমি। তো এইবার এই 3 জনই। এর আগে কারা ছিল আমি এতটা কনফার্ম না। হ্যাঁ, আমি তো অভিভূত যে আমি হয়তো ফোন রিসিভ করছি, কংগ্রাচুলেশন দিচ্ছে, আমি যা থ্যাঙ্কস জানাচ্ছি যাচ্ছে, হয়তো আমি ঠিকমতো চিনিও না, এরকম প্রচুর মানে এটার অনুভূতি তো অনেক ভালো যে এত লোক আমাকে চিনে, এত লোকের মানে পাওয়া, অভিনন্দন পাওয়া, এটা আমার জন্য খুব গর্বের একটা বিষয়। শুধু তাই না, আমি যদি রাস্তা দিয়ে যাচ্ছি তখনও হয়তো বলছে সবাই কংগ্রাচুলেট করছে, করছে। আর তাছাড়া তো এই টিভি এগুলো তো আসতেছে, সাংবাদিক অনবরত ফোন করেই যাচ্ছে আর কি। ছেড়ে দিয়েছে আমি বোধহয় 96-এর দিকে লাস্ট করি, এরপরে ওই রকমভাবে আর খেলা হয় না 96-এর পরে। পরামর্শ মানে কি, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে খেলাধুলাটা অনেক কষ্টের একটা ব্যাপার, কিন্তু সেটার জন্য প্রথম যেটা থাকতে হবে সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছাটা যদি না থাকে, আমাকে যতই প্র্যাকটিস করাকে, ইচ্ছাটা যতক্ষণ একসাথে না মিলবে ততক্ষণ ইমপ্রুভটা খুব ওই রকমভাবে হওয়া সম্ভব না। আমার প্রচণ্ড ইচ্ছা প্লাস আরেকজনের মানে আরেকজন প্র্যাকটিস করাচ্ছে কিংবা আমি প্র্যাকটিস করছি, তখনই কিন্তু একটা রেজাল্ট আসতে পারে। আমি একসময় খেয়াল করছি যে আমি দেখা গেছে আমার প্র্যাকটিসে মন নাই কিছু না, কিংবা আমি কোনো কারণে প্র্যাকটিস করবো না এরকম, কিন্তু আমাকে জোর করে করাচ্ছে, তখন হয় কি আচ্ছা করতে হবে, ঠিক আছে করলাম, করেই যাচ্ছি, কিন্তু ওইটাতে আমার কোনো মনই নাই, তার মানে কি ওইটা কিন্তু আমার কোনো ইমপ্রুভ হলো না। কিন্তু আমি যখনই আমার ইচ্ছাটা প্লাস প্র্যাকটিসটা একসাথে করব, তখনই কিন্তু আমার ইমপ্রুভটা হবে, এটা আমি মনে করি আর কি। বাধার সম্মুখীন আমরা যখন ছিলাম, তখন তো আসলে এখন যে এরকমভাবে মেয়েরা ওপেন চলাফেরা করতে পারছে, ড্রেস আপ করতে পারছে, আমাদের সময় কিন্তু এটা ছিল না। নর্মাল একটা ট্রাকস্যুট পরে যেতাম আমরা, এর কারণে কিন্তু অনেক টোটকারি, অনেক মানে কুটুক্তি, অনেক চোখের মানে বাজে চাউনি, এগুলো আমাদের সহ্য করতে হয়েছে। তো এখন আমি কিন্তু আমাদের এখনকার যে জেনারেশনটা তাদেরকে বলি যে আজকে যে তোমরা এইরকম ফ্রি আসতে পারতেছো, এটার জন্য কিন্তু আমার অনেক অবদান আছে।
হ্যাঁ, তা ওরা জিজ্ঞেস করে কীভাবে, তা আমি বললাম যে তোমরা আজকে পড়তেছো এইসব, এই ট্রাউজার এগুলো নিজে নর্মালিভাবে পরে আসতেছে। এটা আমি আজকের থেকে 30 বছর আগে এটা পরে যখন বের হয়েছি, আমাকে কিন্তু অনেক কথা সহ্য করে তারপরে আমি আসছি। তার মানে কি তখন থেকেই আমি তোমাদের রাস্তাটা পরিষ্কার করতে, হ্যাঁ যেহেতু না ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ, প্রথম যে অনুপ্রেরণাটা আসে ওইটা আমার আব্বার কাছে। আব্বা আমাকে প্রথম যে যে ব্যক্তি যে কিনা উৎসাহিত করছে যে খেলার জন্য। এর পরবর্তীতে শুধু উৎসাহ থাকলেই তো হবে না, আমার ওইটার জন্য প্র্যাকটিস থাকতে হবে, ইয়ে থাকতে হবে। পরবর্তীতে আমাদের ময়মনসিংহে জামাল ভাই আছেন যে উনি একসময় খেলাধুলা করতেন, তা উনি আমাকে কিন্তু প্র্যাকটিসটা শুরু করালেন আর কি, এবং ওনার হাত ধরেই কিন্তু আজকে আমাকে আমার এই মানে অ্যাথলেট ফিরোজার জন্ম আর কি। আমার নিজস্ব ফ্যামিলিতে আমি আর আমার মেয়ে। সংগঠন মানে ওই যে আমি বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি, আবার বিভাগের যে ইয়েটা ওইটার সদস্য, এগুলোই। আবার ওই যে আপনার রোলার স্কেটিংয়ে সদস্য হিসাবে আছি, সেক্রেটারি হিসাবে আছি, এই কয়েকটা ইয়েতেই আছি আর কি। আমার তো ওই যে 100 মিটার যেটার জন্যই আমার এত কিছু, 100 মিটারের জন্যই বেশি না। আমি যখন খেলা শুরু করি, আব্বা যখন আমাকে মানে এটা ইন্টারেস্টটা গ্রো করাচ্ছিল, তখন কিন্তু আমি রানিংয়ে ছিলাম না, আমি কিন্তু হাই জাম্পে ছিলাম। আব্বা আমাকে একটা দড়ি ধরতো, ধরে বলতো যে তুই এটা যদি পার হইতে পারিস একটা আইসক্রিম খাওয়াবো, হ্যাঁ এটা করতে পারলে ওইটা খাওয়াবো। এইরকম লোভ দেখাই কিন্তু আমাকে আস্তে আস্তে ডে বাই ডে এটা ইমপ্রুভ করাইতো আর কি। তার পরবর্তীতে একবার গেলাম ঘোড়াশালে খেলতে গেলাম, এটা হয়তো খুব 83-84 দিকে। তখন ওই জামাল ভাইয়ের কথা বলছি যে জামাল ভাই আমার তখন ওখানে কোনো মেয়ে না থাকাতে আমাকে বলছে যে 200 মিটারটা, আচ্ছা তুই তাহলে একটু মেয়ে নাই যেহেতু তুই একটু দৌড়া। তা আমি দৌড়াই, ওখানে হয়তো প্লেস পাই নাই কিংবা হয়তো পাইছি, আমি খেয়াল নাই ওটা। তো আমার দৌড়টা দেখে জামাল ভাইয়ের খুব পছন্দ হয়েছে, কয় যে ফিরোজা তুমি ইয়ে করো, এই 100 মিটার ইয়ে করো, আসো দৌড়াও, তোমার হাই জাম্পে করো না, দৌড়াও। তাই আমি বললাম আমি তো জানি না কীভাবে কিছু কী করতে, আমাকে তো প্র্যাকটিস তো নাই আমার। তো তখন আর কি জামাল ভাই বললো যে আমি তোমাকে প্র্যাকটিস করাবো, তুমি এটাতে আসো। মানে দৌড়ের স্টাইল কিংবা যে কোনো কিছুভাবেই হোক, সে এটা দেখে আর কি তার পছন্দ হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো প্রথমেই যে ইয়ে করছেন আমাদের বিভাগীয় কমিশনার ম্যাডাম, উনি আমার খুব পছন্দের একজন মানুষ। এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে কি, উনি কিন্তু আমাকে ওনার ইউনিভার্সিটি লাইফ থেকে চিনেন। হ্যাঁ, তা আমি প্রথম যখন ওনার সাথে দেখা করতে গেলাম, যে অ্যাজ এ ওনার হিসাবে, সেক্রেটারি হিসাবে আর কি, তখন উনি আমাকে বলতেছেন, হ্যাঁ ফিরোজা আপা, আমি তো খুব খুশি আমি আপনাকে পেয়ে, আমি আপনাকে অমুক সময় থেকে চিনি। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আমরা কিন্তু এই ধরনের লোকগুলোর সাথে নিজেরা ছবি তোলার জন্য একটু ইয়ে থাকে যে ম্যাডাম একটু ছবি তুলবো। উনি আমাকে বলতেছে যে আপা আসেন, আমি আপনার সাথে ছবি তুলবো, আপনার লিজেন্ড। হ্যাঁ, এইটা এই একটা। তো উনি আমাকে ফোন করে কংগ্রাচুলেট করলেন, তারপরে সেই রাত্রে এত বড় একটা ফুলের তোড়া পাঠাই দিলেন। তারপর ডিসি স্যার ফোন করলেন আমাকে, ডিসি স্যারও পরের দিন আবার ফুলের তোড়া পাঠিয়ে দিলেন। মেয়র সাহেবও ফোন করছেন আমাদের ইয়েতে, গতকালকে উনি সাথে ছিলেন না, ঢাকায় ছিলেন, কালকে ফোন করে ইয়ে করছে আর কি। এখন পর্যন্ত না, হয়তো উনি জানি না, হয়তো করবেন। এমনি পরিচয় আছেন আমার সাথে, এমনি মহিলাদের সাথে পরিচয় আছে, দেখা যাক। আমি পড়াশোনা আমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছি, তারপর আর করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এসএসসি আমার 85-তে পাশ করা, যদিও আমি ইয়ের 84 স্টুডেন্ট ছিলাম, কিন্তু 85-তে আমার পাস। আর তারপরে মিন্টু কলেজ থেকে পাশ করলাম আপনার এইচএসসি। এরপরে ভর্তি হয়েছি আমি আনন্দমনে ভর্তি হয়েছি, এ করছি পরীক্ষা দরকার, কিন্তু ওই সময়টা এত বেশি ঢাকায় থাকতাম আমি ন্যাশনাল ক্যাম্পগুলোর জন্য, আর ওই দিকেই এত বেশি ছিল যে আমি এই দিকটাতে আসলে অতটা ফোকাস করতে করি নাই আর কি। যার কারণে ওই এইচএসসি পর্যন্তই আমার সীমাবদ্ধতা থেকে গেল আর কি। হ্যাঁ, আমি আসলে এখন আমার মেয়েটাকে নিয়েই বেশি করছি। ওর খুব ইচ্ছা ভালো ক্রিকেটার হবে, মাঝে মাঝে বলে যে মায়ের মতো দৌড়াবো, কিন্তু আমার মনে হয় ও কতটুকু করতে পারবে আমার নাই। তবে ওর ক্রিকেটটা ওর অনেক পছন্দ, ওর জন্যই আমি এখন একটু চেষ্টা করছি ফোকাস করার জন্য, যে দেখি কতটুকু আমি ওর স্বপ্নটা পূরণ করতে পারি কিনা। না আসলে ওইটা এর আগে কিন্তু আমি আরেকবার পুরস্কার নিচ্ছি ওনার কাছ থেকে, আমাদের জাতীয় পুরস্কার যেটা। তা আমি তখন গিয়ে তাকে খালি একটা কথাই বলছিলাম ওনাকে, যে আমার অনেক দিনের একটা শখ পূরণ হলো। হ্যাঁ, তো উনি আমাকে বলে তাই। হ্যাঁ, তো এখন হয়তো সেকেন্ড টাইম যখন যাবো, আল্লাহ করে যদি আল্লাহ যদি নিয়ে যায় আর কি,
তো তখন হয়তো গিয়ে আবার তাকে বলবো যে এই দ্বিতীয়বারের মতো আবার আর একটা কিছু একটা, মানে আসলে এই ফিলিংসগুলো কিন্তু মানে সাজায় গুজায় নিয়ে যাওয়া যায় না। ওই ফিলিংসটা ওই মুহূর্তে যেটা বের হয়ে আসে ওইটাই কিন্তু আসলে রিয়েলি এটা। হয়তো ওইখানে গিয়ে কী করবো আমি জানি না। না না, থাকবো না। এটা তো আমি তো এখন বলি যে আমরা এখন বোনাস বাঁচতেছি আর কি। হ্যাঁ, কারণ এখন যে বেঁচে আছি এটা বোনাসের উপর চলতেছি, কারণ এখন তো মৃত্যুর কোনো নাই। এই যে কোনো বয়সে যে কোনো সময় মানুষ মরতে পারে। তো এই জন্য বলতেছি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ বোনাস বাঁচতেছি এখন আমরা। তো মানে স্মরণ করার মতো যে আমাকে স্মরণ করতে পারে, এটা তো মূল একটা দাঁড়াইলো যে এটা তো ইতিহাসে লেখা হয়ে থাকবে যে যে যত বছরই যাক এটা থাকবেই, তাই না? এটা তবে আরও কিছু যদি করে যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো জিনিসটা। তবে আমি কেউ যদি আমাকে দায়িত্ব দেয় তাহলে আমি কিন্তু দায়িত্বটা পালন করার চেষ্টা করি। না, আমি আমার মুখ দিয়ে কিচ্ছু বলতে চাই না। আমি চাই যে ওনারা যদি ফিল করে যে না, মানে এর আগে কিন্তু আমাদের ময়মনসিংহে প্লাস আমার থেকেও অনেক মানে কম খেলোয়াড়রা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করছে। তারা বাড়ি টাড়ি এইরকম ফ্ল্যাট পাইছে, জায়গা জমি। তো মানে ওই রকমভাবে আমাকে এখন পর্যন্ত আমি ওই রকম কিছু পাই নাই। এখন আমি চাইবো না, এখন ওনারা যদি ফিল করে যে না ফিরোজার এই অ্যাচিভমেন্টের পিছনে ওকে কিছু দেওয়া দরকার, এটা তাদের ফিলিংস থেকে যদি আসে জিনিসটা তাহলে মানে দিতে পারেন, কিন্তু আমি চাইবো না। এটা বলতে পারেন আমার একটা মানুষের আছে না ইগো বলে একটা জিনিস, আমার এটা প্রচণ্ড। হ্যাঁ, তারপরেও বলা যায় না, কারণ ইগো তো সব জায়গায় দেখানো যায় না। হ্যাঁ, শৈশবে যেটা মনে আছে সেটা হচ্ছে প্রতিদিন দুপুর হইতো আর আস্তে করে বিছানায় মানে শুয়ে তাকায় থেকে দেখতাম যে মা কখন ঘুমাবে, ঠিক আছে? তো দেখা গেল মাও একসময় কাজ টাজ করে একটু শুইছে আর কি। তো এরপরে দেখা গেল যে মা যেই শুইলো আমি আস্তে করে উঠে ওয়াল দিয়ে, তখন আমাদের তখন তো এই টয়লেটগুলো অনেক দূরে থাকতো। তা আমাদের আর তার পাশে আর একটা যেটা টয়লেট ছিল তার মাঝখানে এতখানির মতো ফাঁকা জায়গা। তার পাশেরটা ছিল আবার আমাদের বর্তমান মেয়র যে, তারা তখন ওই বাসায় ভাড়া থাকতো। তো ওই আমাদের টিনের থেকে লাফ দিয়ে যাইতাম ওখানে। হ্যাঁ, গিয়ে চলে যেতাম হয়তো নদীতে। ওখানে ওই যে কি একটা ছোট মাছ, কি মাছ জানো, যাই হোক ওগুলো ওই যে মাছ ছোট করে বানাইতাম, এই যে জাল বানাইতাম এরকম 3 কোণায় করে ওই মাছ ধরতাম বসে। এবং প্রতিদিন সন্ধ্যার সময় আসতাম তখন মায়ের হাতে মার খেতাম। প্রতিদিনের কাজ এটা আমার, প্রতিদিনের। যাইতাম এইভাবে এবং আসার পরে মা মারতো, এই হইতেছে কাজ আমার। হ্যাঁ, মা মারতো, মানে একদম রুটিন, এটা একদম রুটিন হয়ে গেছিল। আমরা 3 বোন 2 ভাই, তার মধ্যে বড় বোনটা মারা গেছে, বাস প্যারালাইসিস হয়ে গেছিলো। আমি সবার ছোট। বড় বোনটা মারা গেছে, আব্বা মারা গেছে, মা মারা গেছে। এখন আমরা 2 ভাই 2 বোন আছি আর কি। আমার স্বপ্ন ওকে নিয়ে আমার স্বপ্ন না, আমার কথা হচ্ছে যে যেটা চায় সেটাই যেন পায়। ওর স্বপ্ন হচ্ছে ক্রিকেটে অনেক বড় করবে কিংবা ওর মায়ের মতো খেলবে। তো এটা কতটুকু হবে আমি জানি না। তো আমি ওর একটা যে ও ক্রিকেটে অনেক দূর যাবে। তো আমার কথা হচ্ছে যে ওর স্বপ্নটা যেন পূরণ হয়। ওর স্বপ্ন মানেই আমার স্বপ্ন, ঠিক আছে, ওইটাই পূরণ হয়। হ্যাঁ, এটিভিকে ধন্যবাদ আমার এইরকম একটা সাক্ষাৎকার নিয়ে সবার বাংলাদেশের, এটা তো একটা মানে মাধ্যম সবাইকে জানানোর, সবাইকে এই কথাগুলো জানাচ্ছে, এই জন্য এটিভিকে আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। ঠিক আছে।